এখন আমরা শুরু করব ধারা 303 থেকে। আমরা আগের দুটি লেকচারে 299 এবং 304 এবং 300 এবং 302 এই চারটি সেকশন আমরা খুব ভালোভাবে শিখেছি। এখন আমরা 303 ধারা থেকে আমরা শুরু করব। 303 ধারায় বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের শাস্তি। অর্থাৎ যে ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সে ব্যক্তি যদি খুন করে তাহলে কি হতে পারে। সে ব্যক্তি খুন করলে এই অপরাধের একমাত্র একটি শাস্তি রয়েছে, সেটি হচ্ছে মৃত্যুদণ্ড। অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তির মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি নাই। এখানে তিনটি বিষয় আমাদেরকে বুঝতে হবে। প্রথমটি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডাদেশের আদেশ হবার পর পলাতক অবস্থায়, তারপরে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ভোগ করার অবস্থায় এবং সরকার কর্তৃক বিশেষ ক্ষমতায় মুক্ত হবার পর। অর্থাৎ যে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে সেই ব্যক্তি তিনটা পরিস্থিতিতে যদি এই হত্যাকাণ্ডটি করে তাহলে তার মৃত্যুদণ্ড হবে, তার শাস্তি। তো এই তিনটি অবস্থা হচ্ছে যে সে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে এবং এই আদেশ হওয়ার পর সে পলাতক অবস্থায় রয়েছে। এই পলাতক অবস্থায় থাকার সময় সে যদি কাউকে খুন করে তাহলে তার মৃত্যুদণ্ড হবে। আবার যদি এমন হয় যে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হওয়ার পর সে জেল হাজতে আছে, সে কারাদণ্ড ভোগ করছে, এমতো অবস্থায় সে জেলখানার ভিতরে সে কোনো ব্যক্তিকে হত্যা করে ফেলল, তাহলে সেক্ষেত্রেও তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। এবং যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করার পর সে ব্যক্তি বিশেষভাবে সরকার কর্তৃক কোনো একটি বিশেষ দরকারে মুক্ত অবস্থায় রয়েছে। তো সেই মুক্ত অবস্থায় থাকার সময় সে যদি কোনো খুন করে ফেলে তাহলে সেক্ষেত্রেও তার একটি মাত্র শাস্তি হবে, তা হবে মৃত্যুদণ্ড। এখানে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে কোনো ব্যক্তি সম্পূর্ণ যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করে মুক্ত হবার পর কাউকে হত্যা করলে তার বিরুদ্ধে অত্র ধারা প্রযোজ্য হবে না। আচ্ছা, বিষয়টি খুবই মজার যে কোনো ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হলো, সে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ভোগ করলো, অর্থাৎ পুরা শাস্তি সে কমপ্লিট করলো এবং শাস্তি কমপ্লিট করার পর সে মুক্ত হয়ে গেল। তো মুক্ত হয়ে যাওয়ার পরে সে যদি কাউকে খুন করে তাহলে সেক্ষেত্রে তার উপরে এই 303 ধারা প্রয়োগ করা যাবে না। তারপরে আমরা শিখব ধারা 304-এর ক উপধারা। এখানে বলা হয়েছে অবহেলার ফলে মৃত্যু। কোনো ব্যক্তি বেপরোয়াভাবে বা অবহেলাজনকভাবে কোনো কার্য দ্বারা কারো মৃত্যু ঘটায়, সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 5 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আচ্ছা, বিষয়টি কি তাহলে? বিষয়টি হচ্ছে যে কোনো ব্যক্তি বেপরোয়াভাবে যদি কোনো কর্মকাণ্ড করে অথবা অবহেলাজনকভাবে যদি কোনো কর্মকাণ্ড করে, দুটি বিষয়, একটি হচ্ছে বেপরোয়াভাবে আর একটি হচ্ছে অবহেলাজনকভাবে। যেভাবেই করুক না কেন, যদি এমন কোনো কার্য সে করে যে কার্যের দ্বারা মৃত্যু ঘটতে পারে তাহলে সেরকম কার্যের জন্য তার অবশ্যই শাস্তি হবে এবং তার শাস্তি হবে 5 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড, অথবা শুধু অর্থদণ্ড হতে পারে অথবা উভয় দণ্ড হতে পারে। এখানেও আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, ডাক্তারের অবহেলার কারণে মৃত্যু হলে তবে শাস্তি 5 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। আচ্ছা, এই বিষয়টি একটু ভালোভাবে বুঝে নেন। সেটি হচ্ছে যে আমরা যখন হাসপাতালে কোনো রোগী নিয়ে যাই বা আমরা নিজেরাও যখন হাসপাতালে অসুস্থ হয়ে হাসপাতালে যাই, তখন অনেক সময় এরকম দেখা যায় যে হাসপাতালে ডাক্তাররা অবহেলা করছে বা যে হাসপাতালে আমার পেশেন্ট ভর্তি রয়েছে সেই হাসপাতালে ঠিকভাবে পেশেন্টের টেক কেয়ার করা হচ্ছে না, এরকমটি হতেই পারে। তো অনেক সময় আমরা এরকম দেখতে পাই হাসপাতালের ডাক্তার, নার্স বা যাদের উপরে দায়িত্ব ছিল তাদের অবহেলার কারণে রোগী মারা গিয়েছে, প্রপার চিকিৎসা হয়নি। সেক্ষেত্রে যদি এমন হয় যে ডাক্তারের অবহেলার কারণে কোনো পেশেন্ট মৃত্যুবরণ করলো, সেক্ষেত্রে সেই ডাক্তারের অবশ্যই শাস্তি হবে, কারণ ডাক্তারের অবহেলা অথবা বেপরোয়া এই দুটি কার্যের দ্বারা রোগীর মৃত্যু ঘটেছে। তো সেক্ষেত্রে ডাক্তারের শাস্তি হবে 5 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। এখানে আমি উদাহরণে দুটি মোকদ্দমার সিদ্ধান্ত আমি উল্লেখ করেছি, এই দুটি বিষয় একটু আলোচনা করা দরকার।
প্রথম উদাহরণে বলা হয়েছে অবহেলার দ্বারা আসামি বেপরোয়াভাবে এবং তাচ্ছিল্যপূর্ণভাবে জনপথে জিপ গাড়ি চালিয়ে নির্দোষ মানুষের জীবন বিপদাপন্ন করেছিলেন। আমরা অনেক সময় এরকম দেখি যে রাস্তায় কোনো ব্যক্তি গাড়ি নিয়ে বেপরোয়াভাবে চালিয়ে গাড়ির নিচে জনগণকে পিষে তাদেরকে মেরে ফেলছে, এরকম আমরা দেখি। তো এরকম কিছু একটা এখানে বলা হয়েছে যে এক ব্যক্তি বেপরোয়াভাবে বা তাচ্ছিল্যপূর্ণভাবে জিপ চালাচ্ছিল, অর্থাৎ জিপ গাড়ি যেটা আমরা বুঝি, সেই গাড়ি চালাচ্ছিল রাস্তা দিয়ে, এমনভাবে চালাচ্ছিল যে কোনো বিপদ সেখানে ঘটতে পারে। এরূপ দুর্ঘটনার ফলে যে ব্যক্তি জিপে ভ্রমণ করেছিল সেই ব্যক্তি জখমি হয়ে মারা গিয়েছিল এবং অন্য ব্যক্তিও জখমি হয়েছিল। আচ্ছা, তো এরকমভাবে গাড়ি চালানোর সময় ওই গাড়িতেই এক ব্যক্তি ছিল যে খুব বাজেভাবে জখম হয়েছিল এবং সে মারা গিয়েছিল এবং অন্য এক ব্যক্তিও জখম হয়েছিল। এই আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছে। আচ্ছা, তো এই মোকদ্দমায় এই আসামিকে মৃত্যু প্রদান করা হয়েছে। এখানে দেখেন যে যেহেতু আসামি বেপরোয়াভাবে বা তাচ্ছিল্যপূর্ণভাবে সে গাড়ি চালাচ্ছিল এবং তার এই কর্মকাণ্ডের কারণে একজন ব্যক্তি মারা গিয়েছে, তো এখানে এই ধারা অনুযায়ী শাস্তি হতে পারে 5 বছর, কিন্তু আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এখন যেহেতু আদালত এই সিদ্ধান্ত নিয়েছে, অবশ্যই সেই সিদ্ধান্ত নেওয়ার পিছনে আদালতের যৌক্তিক কারণ ছিল। তো আরেকটি মামলার সিদ্ধান্তে বলা হয়েছে যে বেপরোয়া এবং তাচ্ছিল্যপূর্ণ চালনা দণ্ড কঠোর হওয়া উচিত। আইন প্রণেতাদের 304-এর ক ধারায় বর্ণিত দণ্ডদান কৌশল পরীক্ষা নিরীক্ষা করা, পুনরায় দেখা এবং পুনঃ পরিদর্শন করা উচিত। আচ্ছা, এই সিদ্ধান্তে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই আইনে বলা হয়েছে তার শাস্তি হবে 5 বছর, কিন্তু এই আদালত বলেছে এই শাস্তি আরও কঠোর হওয়া উচিত এবং এই ধারার দণ্ডটি পরীক্ষা নিরীক্ষা করা উচিত, পুনরায় দেখা উচিত এবং পুনঃ পরিদর্শন করা উচিত। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে রাস্তা দিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালায় এবং গাড়ির নিচে ফেলে সাধারণ মানুষদেরকে মেরে ফেলে, তাহলে তার শাস্তি অবশ্যই 5 বছর যথেষ্ট নয়, আরও কঠোর সাজা হওয়া উচিত। তো এরকমটাই দাবি করেছে দ্বিতীয় উদাহরণে। আদালতের সিদ্ধান্তটি এরকমই দেখা যাচ্ছে। তো প্রথম উদাহরণে আমরা দেখতে পেয়েছি যে এই ধরনের কাজ যেই আসামি করেছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, অর্থাৎ আদালত তার সঠিক সিদ্ধান্ত সে নিয়েছে। আদালত দেখেছে যে ব্যক্তি এই কাজ করেছে তার জন্য 5 বছরের শাস্তি যথেষ্ট নয়, তার প্রয়োজন মৃত্যুদণ্ড, এবং আদালত ঠিক সেটিই দিয়েছে। তারপর 304-এর খ উপধারায় বলা হয়েছে বেপরোয়াভাবে যান বা অশ্ব চালনা দ্বারা মৃত্যু ঘটানো। বেপরোয়াভাবে যান চালনা বা অশ্ব চালনার দ্বারা কারো মৃত্যু ঘটালে সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এই ধারাটি ওই আগের ধারাটির মতোই। কেউ যদি উল্টাপাল্টাভাবে রাস্তায় গাড়ি চালায় বা ঘোড়া চালায় এবং তার দ্বারা মৃত্যু ঘটায়, তাহলে তার জন্য 3 বছরের শাস্তির বিধান করা হয়েছে। যে কোনো বর্ণনার কারাদণ্ড 3 বছর পর্যন্ত, অথবা অর্থদণ্ড, অথবা উভয় হতে পারে। তারপরে ধারা 305-এ বলা হয়েছে শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় সহায়তা। অত্র ধারা মতে যদি কোনো ব্যক্তি 18 বছরের কম বয়স্ক শিশু বা উন্মাদ ব্যক্তিকে আত্মহত্যায় সহায়তা করে, তবে সে ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনধিক 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড অর্থদণ্ড হবে। আচ্ছা, এই ধারাটি খুব সহজ। শিশু বা উন্মাদ যারা আসলে নিজেদের ব্যাপারে বুঝতে পারে না, যারা তাদের কাজের পরিণতি বুঝতে সক্ষম নয়, তারা হচ্ছে শিশু বা উন্মাদ। তো এই ধরনের মানুষ যারা রয়েছে, 18 বছরের কম বয়স্ক যারা রয়েছে, তাদেরকে যদি কোনো ব্যক্তি উৎসাহ প্রদান করে, সহায়তা করে যে তুমি আত্মহত্যা করো, আত্মহত্যা করলে তোমার জন্য ভালো হবে, এবং সেই কর্মকাণ্ডের কারণে যদি সেই শিশু বা উন্মাদ বা উক্ত ব্যক্তি যার বয়স 18 বছরের কম, সে যদি আত্মহত্যা করে, তাহলে সেটি একটি অপরাধ হবে এবং সে অপরাধের জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে। যে ব্যক্তি আত্মহত্যায় সহায়তা করবে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হবে, অথবা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে, অথবা 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড দেওয়া যেতে পারে এবং অর্থদণ্ড হবে। তারপরে 306 ধারায় বলা হয়েছে আত্মহত্যায় সহায়তা। আমরা 305 ধারায় শিখে আসলাম যে শিশু বা উন্মাদ তাদেরকে যদি আত্মহত্যায় সহায়তা করা হয় তাহলে কি শাস্তি হবে। আর এখানে বলা হয়েছে আত্মহত্যায় সহায়তা, অর্থাৎ যাদের বয়স 18-র উপরে, যে ব্যক্তি শিশু নয় বা যে ব্যক্তি উন্মাদ নয়,
সেই ব্যক্তি তাদেরকে যদি আত্মহত্যা সহায়তা করা হয় তাহলে কি শাস্তি হতে পারে? বলা হয়েছে আত্মহত্যার সহায়তা বা প্ররোচনা দান করলে সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবে।